আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিল মোহাম্মদ পলাশ, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম শাখা। আমরা আজকে আলোচনা করব মূলত রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন যেহেতু অনেক বড় একটা অধ্যায়, এই অধ্যায়কে বেশ কিছু খণ্ডে আমরা ভাগ করেছি। তার মধ্যে আমার আজকে থাকছে লেকচার 1। তো লেকচার 1-এ আমরা কি আলোচনা করব সেটা দেখছি একটা চিত্রের মাধ্যমে। তাহলে ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কিছু বেলুন উপরের দিকে উড়ে যাচ্ছে, অর্থাৎ এই বেলুনগুলোতে গ্যাস ভর্তি করা হয়েছে এবং গ্যাস ভর্তি করার কারণে যখন এই বেলুনগুলোকে ছেড়ে দেওয়া হলো, বেলুনগুলো ধীরে ধীরে উপরের দিকে উড়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, স্যার এই যে বেলুনগুলো যে উপরের দিকে উড়ে যাচ্ছে, তাহলে এগুলো কোথায় যাবে স্যার শেষ পর্যন্ত? হ্যাঁ, তার উত্তরটা হচ্ছে যে এগুলো উপরের দিকে যত উঠতে থাকে, একসময় উপরের দিকে উঠতে উঠতে এই বেলুনগুলো ফেটে যায়। এখন আমার প্রশ্ন হলো, স্যার এই যে বেলুনগুলো যে উপরের দিকে উঠে একসময় ফেটে যাচ্ছে, এই ফেটে যাওয়ার কারণটা কি? এখন তোমরা নিশ্চয় বলতে পারবে যে ভূপৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে উঠতে থাকি, বায়ুমণ্ডলের চাপ বা বায়ুচাপ ততই কমে যেতে থাকে, আর চাপ কমে যাওয়ার কারণে দেখা যায় গ্যাসের আয়তন বেড়ে যায়। তো বায়ুচাপ কমে যাওয়ার কারণে যেহেতু গ্যাসের আয়তন বেড়ে যায়, সেজন্য বেলুনগুলো ধীরে ধীরে প্রসারিত হতে থাকে এবং প্রসারিত হতে 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 যখন বেলুনের সর্বাধিক যে প্রসারণ ক্ষমতা, তার চেয়েও যখন গ্যাসের আয়তন বেড়ে যায়, তখন ওই গ্যাস বেলুনগুলো তখন ফেটে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নিশ্চয়ই গ্যাসের চাপের সাথে আয়তনের কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, এবং এ কারণে আমরা বলতে পারি যে প্রত্যেকটা গ্যাস কিছু না কিছু সূত্র মেনে চলে, যাকে আমরা বলতে পারি গ্যাস সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূলত এ ধরনের গ্যাস সূত্রগুলো। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হলো গ্যাস সূত্র। তাহলে আজকের ক্লাস শেষে তোমরা লেখচিত্রের সাহায্যে বিভিন্ন গ্যাস সূত্রগুলো চিনতে পারবে, বয়েলের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, এবং চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করতে পারবে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে প্রথমে যেহেতু আমরা গ্যাসের সূত্র পড়ব, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে গ্যাস এর ভৌত ধর্ম, অর্থাৎ গ্যাসের যে বাহ্যিক বৈশিষ্ট্য বা গ্যাসের যে আচরণ, সেগুলো কি কি ধর্মের উপর নির্ভর করে, অর্থাৎ কিসের উপর গ্যাসের আচরণগুলো নির্ভর করতে পারে। তো চলো আমরা দেখে নিই একে একে এগুলো কি কি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা, যাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এরপর আছে চাপ, যাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করছি। এরপরে আছে আয়তন, যাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, এবং সর্বশেষ হচ্ছে মোল পরিমাণ, যাকে এন দিয়ে প্রকাশ করছি। তাহলে মোল পরিমাণ বা ভর, এটাকে এন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের আচরণ বা ভৌত ধর্ম এই চারটি বিষয়ের উপর নির্ভর করে থাকে। তাহলে এখান থেকে যদি আমরা যে কোনো দুইটা রাশির মানকে ধ্রুবক বা নির্দিষ্ট রাখি, তখন দেখা যাবে বাকি যে দুইটা রাশি আছে সেই দুইটা রাশির পরিবর্তন হবে। যেমন আমি মনে করলাম যে আমার ইচ্ছে হলো আমি টি এবং পি এই দুইটা রাশিকে ধ্রুবক বা নির্দিষ্ট করে রাখলাম, তাহলে বাকি দুইটা রাশি অর্থাৎ এন এবং ভি চেঞ্জ হবে। আবার যদি টি এর সাথে এনটাকে আমি ধ্রুব রাখি, তখন দেখা যাবে পি এবং ভি চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে তাদের এই চেঞ্জটা কীরকম হচ্ছে, সেই সম্পর্কগুলোকে বিভিন্ন বিজ্ঞানী কিছু সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেছেন, যে সূত্রগুলোকে আমরা বলছি গ্যাস সূত্র। তো ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই যে গ্যাস সূত্রগুলো কি কি, বা গ্যাস সূত্র কয়টি আছে। তাহলে গ্যাস সূত্র তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, গ্যাসের সূত্র আছে মোট 4টা। এর মধ্যে আমার হাতের বাম পাশে শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা ছবি, সেটা হচ্ছে রবার্ট বয়েলের ছবি। তার রবার্ট বয়েল 1662 সালে কোনো গ্যাসের মোল সংখ্যা এবং তাপমাত্রা এই দুইটাকে ধ্রুব রাখার কারণে উনি গ্যাসের আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক পেয়েছিলেন। তাই সেই সম্পর্কটা আমরা গ্রাফের মধ্যে যদি দেখাতে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে গ্রাফের মধ্যে ভি এর বিপরীতে পি এর একটা ছবি দেওয়া আছে বা লেখচিত্র দেওয়া আছে। সেই লেখচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে ভি এর পরিমাণ যতই কমছে, চাপের পরিমাণ ততই বাড়ছে, অর্থাৎ ভি কমলে চাপ বাড়তেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে মূলত ব্যস্তানুপাতিক বা বিপরীত অনুপাতের সম্পর্ক। এরপরে চিত্রটা হচ্ছে চার্লসের। তাহলে ওনার সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি ভর এবং চাপকে নির্দিষ্ট রেখেছিলেন, যে কারণে ভি এর সাথে টি এর চেঞ্জ হয়, এবং ভি এর সাথে টি এর যে চেঞ্জটা হচ্ছে সেটাকে যখন আমরা গ্রাফের মধ্যে দেখি, তখন দেখতে পাই যে ক্ষেত্রে তাপমাত্রা যতই কমে তখন গ্যাসের আয়তনও
কমতে থাকে। তার মানে এটা হচ্ছে সমানুপাত সম্পর্ক। তার প্রথমটা ছিল ব্যস্তানুপাত সম্পর্ক, চার্লসেরটা হচ্ছে সমানুপাত সম্পর্ক। এরপর যদি আবার নিচের বাম পাশে যেটা আছে ছবি সেটার দিকে তাকায়, তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালুসেকের সূত্র। উনি 1809 সালে এই সূত্রটা দিয়েছিলেন। ওনার এই পরীক্ষায় উনি গ্যাসের মোল সংখ্যা এবং আয়তনকে নির্দিষ্ট রেখেছিলেন, অর্থাৎ এন এবং ভিকে নির্দিষ্ট রেখেছিলেন, যে কারণে পি এর সাথে টি এর পরিবর্তন হয়। তাহলে আমরা লেখচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যখন আমরা টি এর বিপরীতে পিকে বসাই তখন তাপমাত্রা যতই বাড়ানো হচ্ছে গ্যাসের চাপের পরিমাণ ততই বাড়ছে, অর্থাৎ লেখচিত্র উপরের দিকে উঠছে। সে কারণে আমরা বলতে পারি যে টি এর সাথে পি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সর্বশেষ বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্র, উনি 1811 সালে এই সূত্রটা দিয়েছিলেন এবং ওনার সূত্রের মধ্যে চাপ এবং তাপমাত্রা এই দুইটা রাশি ধ্রুব ছিল। তাহলে বাকি দুইটা রাশি ভি এবং এন এগুলোর চেঞ্জ হয়। তাহলে এদের যদি আমরা পরিবর্তনটা যদি লেখচিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাই ভি এর বিপরীতে যখন এনকে বসানো হয় তখন দেখা যায় যে যতই আমরা এন এর পরিমাণ বাড়াই ভি এর পরিমাণও ততই বাড়তে থাকে, অর্থাৎ এখানেও ভি এর সাথে এন এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা গ্যাস সূত্র পেলাম মোট 4টা, বয়েল, চার্লস, গ্যালুসেক এবং অ্যাভোগাড্রো। এই 4টা সূত্রের মধ্যে 3টা সূত্রই কিন্তু সমানুপাতিক সম্পর্ক এবং একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের এই যে 4টা গ্যাস সূত্র আছে এই 4টা গ্যাস সূত্র এর মধ্যে আমরা আজকে আলোচনা করব মূলত 2টা গ্যাস সূত্র নিয়ে। তাহলে আসি শুরুতেই রবার্ট বয়েলের সূত্রে। তাহলে বয়েলের সূত্রের বিবৃতিটা দেওয়ার আগে আমরা একটু ছবিটার দিকে তাকাই, তাহলে আমরা আশা করি অনেকটাই ব্যাখ্যা করতে পারবো ওনার কথাটা। তাহলে এই ছবিটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা পাশে থার্মোমিটার দেওয়া আছে যেখানে টেম্পারেচারটা ফিক্সড, অর্থাৎ বয়েলের সূত্রের মধ্যে আমরা বলতে পারি কি তাপমাত্রা ধ্রুবক থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে একটা আবদ্ধ পাত্র দেওয়া আছে, সেই আবদ্ধ পাত্রের মধ্যে কিছু গ্যাস নেওয়া আছে। সেজন্য আমরা বলতে পারি যেহেতু এটা একটা আবদ্ধ পাত্র সেজন্য গ্যাসের পরিমাণটাও নির্দিষ্ট। তাহলে ওনার সূত্রের মধ্যে ধ্রুব থাকে 2টা রাশি, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে গ্যাসের ভর বা পরিমাণ, এই 2টা ধ্রুবক। তাহলে বাকি যে 2টা রাশি আছে ভি এবং পি, তাহলে এই 2টার পরিবর্তন হচ্ছে। এই 2টার পরিবর্তনটা যদি আমরা কেমন সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে গ্যাসের আয়তন চাপ যত কমানো হচ্ছে ততই দেখাচ্ছে কি গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা চাপ কমানোর কারণে গ্যাসের আয়তন বাড়ছে। তাহলে ওদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কীরকম? হ্যাঁ, ঠিকই ধরেছে, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাতের সম্পর্ক, যেটা আমরা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি যে চাপ যতই কমানো হচ্ছে আয়তন ততই বেড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা বয়েলের সূত্রের বিবৃতিটা দিয়ে ফেলতে পারবো। বয়েলের সূত্রের বিবৃতিটা তোমরা একটু দেখে নাও। সরি, তাহলে বয়েলের সূত্রের বিবৃতিটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে তার আয়তনটা হিসাব করতে যাই তখন দেখবো যে আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। যদি আয়তন কম হয় তাহলে চাপ বেশি হবে, আর আয়তন যদি বেশি হয় তাহলে চাপ কম হবে। তো এটাকে যদি এখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে যাই তাহলে দেখব, যদি আমরা গাণিতিক ব্যাখ্যাটা দেখি তাহলে যদি আমরা দেখি যে একটা নির্দিষ্ট তাপমাত্রা টিতে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভি এবং চাপ যদি পি হয় তাহলে এখানে দেখো ভি রেসিপ্রোকাল টু পি, অর্থাৎ আমরা বলতে পারি ভি এবং পি এগুলো হচ্ছে ব্যস্তানুপাত। ঠিক আছে, তাহলে ভি ব্যস্তানুপাতিক পি, বা এটাকে বলা হয় এভাবে যে ভি সমানুপাতিক 1/পি যখন টি এবং এন স্থির বা ধ্রুবক থাকবে। আমি এখন যে 3টা লাইন লিখব এই 3টা লাইন মাথার মধ্যে একটু ভালো করে গেঁথে ফেলতে হবে, কারণ এই 3টা লাইন দিয়ে কিন্তু আমরা 3টা লাইন ড্র করব, অর্থাৎ 3টা গ্রাফ ড্র করব। ঠিক আছে, তাহলে এই জন্য এই 3টা লাইন তোমাদেরকে একটু ভালো করে মাথায় গেঁথে ফেলতে হবে। তাহলে প্রথম রিলেশনটা দেখো, ভি ব্যস্তানুপাতিক পি। ঠিক আছে, ভি ব্যস্তানুপাতিক পি অর্থাৎ ভি সমানুপাতিক 1/পি। এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিই নিশ্চয় কী হয় তোমরা জানো যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক বসাতে হয়। তাহলে এক্ষেত্রে আমি ধ্রুবক হিসেবে বসালাম কে। তাহলে এখানে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/পি। তাহলে এটা দ্বিতীয় লাইন। এরপর আসা যাক, এখান থেকে যদি আমরা এখন পক্ষান্তর করি পিটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি পি ভি ইকুয়ালস টু কে। তাহলে এখানে যে 3টা লাইন পেয়েছি আমি সে 3টা লাইন দিয়ে কিন্তু আমরা 3টা রেখা বা 3টা লেখও ড্র করব। এখন আমি একটা চিত্র দেখে নিই। মনে করি আমরা একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস নিয়েছি, যে প্রথম দিকে
পাত্রের মধ্যে গ্যাসের আয়তন ছিল V1 এবং গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে, যেহেতু গ্যাসের অণুগুলোর গতিশক্তি অনেক বেশি, সেই জন্য এগুলো পাত্রের গায়ে গিয়ে অনবরত ধাক্কা দিতে থাকে এবং ওদের এই ধাক্কার কারণেই কিন্তু পাত্রের গায়ে চাপের সৃষ্টি হয়। তাহলে আমরা ধরে নিলাম যখন যে পাত্রের মধ্যে গ্যাসের আয়তন ছিল V1, তখন গ্যাস অণুগুলো পাত্রের মধ্যে P1 পরিমাণ চাপ দিচ্ছে। এখন দেখো প্রথম অবস্থায় তাহলে চাপ P1, আয়তন V1। তাহলে এখন আমি যদি এই চাপ এবং আয়তনকে গুণ করি তাহলে কি আসবে ভাইয়েরা? দেখো এই যে আমরা যে এখানে পেলাম চাপ এবং আয়তন, এদের গুণফলটা কি? ধ্রুব সংখ্যা। অর্থাৎ আমি চাপ এবং আয়তনের যে কোনো গুণফল যদি করি তাহলে তাদের মানটা আসবে ধ্রুব সংখ্যা। তাহলে আমি যে প্রথম দিকে চাপ পেলাম P1, আয়তন V1, তাহলে এদের গুণফলটা কি আসবে? P1 V1। এদের গুণফলের মানটা হবে ধ্রুবক। সেখানে আমরা বলতে পারি যে P1 V1 ইকুয়ালস টু K। একইভাবে যদি আমি পরবর্তীতে চাপ বাড়িয়ে দিই, আয়তন কমে যাবে। চাপ বেড়ে মনে করি হলো P2, আয়তন কমে হয়ে গেল V2। এখন V2 এবং P2 এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো P2 V2। তাহলে P2 এবং V2 এদের গুণফলটাও আসবে একটা ধ্রুব সংখ্যা K। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু K। অর্থাৎ আমরা চাপ এবং আয়তন যতবারই পরিবর্তন করি না কেন সব ক্ষেত্রেই চাপ এবং আয়তনের গুণফল আসবে একটি ধ্রুব সংখ্যা। এটাই হচ্ছে মূলত বয়লের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আসা যাক, আমরা একটা কাজ দিয়েছি তোমার জন্য, একটু চিন্তা করে বলে দেখো তো বয়লের সূত্রের মধ্যে কোন কোন রাশি ধ্রুবক থাকে। তাহলে এটা আমি একটু আগে বলেছিলাম যে বয়লের সূত্রের মধ্যে ধ্রুব থাকে দুইটা রাশি, একটা হচ্ছে তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে মোল সংখ্যা। যেহেতু অনলাইন ক্লাস তাহলে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এরপর দেখো সাইকেলের চাকায় পাম্প দেওয়ার ঘটনা বয়লের সূত্রকে সমর্থন করবে কি না, এটা একটু তোমরা চিন্তা করে দেখো আগে নিজেরা, সমর্থন করে কি না। তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি যে সাইকেলের চাকায় পাম্প দেওয়ার ঘটনাটা বয়লের সূত্রকে সমর্থন করবে না। কারণটা হচ্ছে যখন আমরা সাইকেলের চাকার মধ্যে পাম্প দিই তখন কিন্তু গ্যাসের ভরটা নির্দিষ্ট থাকে না, গ্যাসের ভরটা বাড়তে থাকে। আর গ্যাসের ভর বাড়লে সেক্ষেত্রে সেটা বয়লের সূত্রকে সমর্থন করবে না, কারণ আমরা বয়লের সূত্রের মধ্যে পড়েছিলাম তাপমাত্রা ফিক্সড, গ্যাসের মোল সংখ্যা বা ভরটাও ফিক্সড। কিন্তু এক্ষেত্রে যেহেতু পাম্প দিচ্ছি আমরা, পাম্প দেওয়ার কারণে গ্যাসের ভরটা যেহেতু নির্দিষ্ট থাকে না, সেজন্য এই ঘটনাটা বয়লের সূত্রকে সমর্থন করবে না। এরপর আসি আইসোথার্ম রেখা, এটা বলতে কি বুঝি। তো আইসোথার্ম রেখা এইটাকে যদি আমি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে আইসো, দেখো এই আইসো শব্দের অর্থ হচ্ছে সমান বা একই, আর থার্ম শব্দটা আসছে থার্মাল থেকে, থার্মাল মানে হচ্ছে তাপ। তাহলে আমরা বলতে পারি সমতাপ বা সমতাপীয় রেখা। তাহলে আইসোথার্ম রেখা বলতে আমরা বলতে পারি মূলত সমতাপীয় রেখা। তাহলে এই সমতাপীয় রেখা বলতে কি বুঝি? তাহলে আমরা একটু আগে যে বয়লের সূত্রটা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা চাপ এবং আয়তনের কিছু সম্পর্ক পেয়েছিলাম। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে 3টা লাইন লিখেছিলাম, সে 3টা লাইন থেকে আমরা 3টা লাইন ড্র করব। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যখন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের যে বিভিন্ন সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো থেকে যে লেখচিত্রগুলো পাবো সেই লেখচিত্রগুলোকে বলবো আইসোথার্ম বা সমতাপীয় রেখা। তোমরা একটু ছবিটার দিকে লক্ষ্য করো। দেখো আমরা একটা পাত্রের মধ্যে কিছু আবদ্ধ গ্যাস নিয়ে তার মধ্যে কি করছি? চাপ প্রয়োগ করছি। ওজন বাড়ানোর কারণে চাপ বেড়ে যাচ্ছে পিস্টনের উপর। তো চাপ বাড়লে সেক্ষেত্রে কী কী হচ্ছে? যদি আমরা ভি এর সাথে পি এর গ্রাফ আঁকতে যাই তখন দেখব যে চাপ যতই বাড়বে আয়তনের পরিমাণ ততই কমে যাবে। সেজন্য দেখো যে চাপ যত বাড়তেছে আয়তনের পরিমাণ ততই কমে যাচ্ছে। তাহলে লেখচিত্রটা হচ্ছে কি একটা অধিবৃত্তীয় রেখা বলতে পারি আমরা। চাপ যত বাড়ছে আয়তনের পরিমাণ ততই কমে যাচ্ছে, অধিবৃত্তীয় একটা রেখা। এরপরে আছে পিভি এর বিপরীতে পি। দেখো আমি মূলত 3টা লাইন লিখেছিলাম, 3টা লাইন ছিল এরকম, আবার মনে করিয়ে দিচ্ছি। ভি ব্যস্তানুপাতিক পি, এরপর ছিল ভি সমান কে ইন্টু 1/পি, এবং এরপরের লাইনটা ছিল পিভি ইকুয়ালস টু কে, ধ্রুবক। তাহলে দেখো প্রথম সম্পর্কটা থেকে কিন্তু আমরা এই লাইনটা ড্র করছি, ভি এর সাথে পি এর সম্পর্ক থেকে এই লাইনটা ড্র করছি। এরপরে যে লাইনটা ছিল ভি সমান কে ইন্টু 1/পি। তাহলে এই
লেখচিত্রটা আঁকার জন্য আমরা কি করতে পারি, আমাদের মূল বিন্দুগামী যে সরলরেখা সাধারণ সমীকরণ আছে সেই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, দেখো মূল বিন্দুগামী সরলরেখা সাধারণ সমীকরণ ছিল y = mx। তাহলে এখন যদি আমি y অক্ষ বরাবর যদি v এর মান এবং x অক্ষ বরাবর যদি 1/p এর মান বসাই, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো দেখো তো, একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। সেজন্য দেখা যায় যদি আমি 1/v এর বিপরীতে p বা p এর বিপরীতে যদি 1/v বসাই, তখন এ ধরনের মূল বিন্দুগামী সরলরেখা পাবো। আবার সর্বশেষ যে লাইনটা ছিল যে PV = K, তাহলে এখন দেখো চাপ এবং আয়তন এদের গুণফলটা সবসময় কি একটা ধ্রুব সংখ্যা। এখন যদি আমি y অক্ষ বরাবর PV এর মান এবং x অক্ষ বরাবর p বা v যে কোনো একটা রাশি যদি বসাই, তাহলে সব ক্ষেত্রেই আমরা p বা v এর মান যতই পরিবর্তন করি না কেন, দেখবো যে PV এর মানটা ধ্রুবক আসবে। সেজন্য এক্ষেত্রে লেখচিত্রটা আমরা পাবো x অক্ষের সমান্তরাল বা p বা v এর সমান্তরাল একটা রেখা আমরা পাবো। তাহলে এখানে যে তিনটা রেখা পাচ্ছি আমরা, সেই তিনটা রেখাকে আমরা বলতে পারি আইসোথার্ম রেখা। তা দেখো এই যে আমি এখানে আইসোথার্ম রেখার আরো তিনটা রেখা এঁকেছি, তাহলে মোট আইসোথার্ম রেখা আছে 6টা। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় সূত্র, চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা দেখার জন্য আমরা আবার একটা ছবি দেখে নিই। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রেসার গ্যাস দেওয়া আছে এবং থার্মোমিটার দেওয়া আছে। তাহলে এই প্রেসার গ্যাসের মধ্যে দেখা যাচ্ছে প্রেসারের মানটা ফিক্সড, অর্থাৎ এক্ষেত্রে চাপের পরিমাণটা ফিক্সড। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা আবদ্ধ পাত্র নিয়ে তার মধ্যে চাপের পরিমাণটা ফিক্সড রাখি, কিন্তু যদি তাপমাত্রা ধীরে ধীরে, দেখো এই যে থার্মোমিটার তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে যদি আমরা তাপমাত্রার মান কমাতে থাকি, তাহলে দেখব যে গ্যাসের আয়তনও ধীরে ধীরে কমতে থাকবে। দেখো তাপমাত্রা যত আমরা কমাচ্ছি, গ্যাসের আয়তনও ততই কমে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে পিস্টনটা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় যদি আমরা নির্দিষ্ট চাপে অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি কমায়, তাহলে গ্যাসের আয়তন কমবে, বা তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়তে থাকে। তাহলে এখন চলো আমরা এই যে ছবি থেকে যেটা বুঝে নিলাম সেটা চার্লস সাহেব কীভাবে ব্যাখ্যা করেছেন আমরা দেখে নিই। তা চার্লস সাহেব বলেছেন যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা ছিল তার 273/1 বাড়বে বা কমবে। অর্থাৎ আয়তন আগে যা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা ছিল, যদি আমরা তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস করে বাড়াতে থাকি, তখন আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনে 273/1 বাড়বে, বা যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে আয়তন 273/1 কমবে। তাহলে যদি ওনার সূত্রের এই বিবৃতিটা একটু বড়, আমরা এটাকে পরবর্তী একটু সিম্পলিফাই করে আরেকটা সূত্র পড়ব। তাহলে ওনার এই সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা দেখিনি, যে মনে করি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন ধরলাম V0। তাহলে যদি আমরা তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হচ্ছে V0 × 1 + 1/273। তো স্যার আমি এই লাইনটাকে একটু এক্সপ্লেন যদি করতে যাই, দেখো তাহলে V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ছিল V0, এবং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বাড়বে V0 এর 273/1। তাহলে V0 এর 273/1 যদি বাড়ে, স্যার এখানে যদি আমি একটু কাজ করি, তাহলে আমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে V0 + V0 এর 273/1। তাহলে যদি এখানে আমরা করি তাহলে পাচ্ছি, সরল করে পাচ্ছি V0 / 273। এখান থেকে V0টা যদি কমন নেওয়া হয় তাহলে পাচ্ছি 1 + 1/273। ঠিক আছে, তাহলে এই জন্য লাইনটাকে এভাবে পেয়েছি। তাহলে এখন দেখো যদি তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আয়তন পাবো এভাবে, যদি তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তাহলে এখানে উপরে 273/2 হবে। 273/2 হলে আমরা লাইনটাকে পাবো এরকম, একটু দেখে নিই।
2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা হচ্ছে ভি নট ইন্টু 1 প্লাস 2/273। তাহলে এভাবে যদি আমরা বাড়াতে থাকি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা হবে ভি নট ইন্টু 1 প্লাস T/273। তাহলে এটা হচ্ছে বৃদ্ধির জন্য রাশি। যদি আমরা তাপমাত্রার মান কমাতে থাকি তাহলে আয়তনও কমে যাবে। আয়তন কমে দেখো যদি -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন সেক্ষেত্রে গ্যাসের আয়তন কমে যাবে, হয়ে যাবে ভি নট ইন্টু 1/273। এভাবে যদি আমরা কমাতে থাকি একটা সময় গিয়ে দেখা যাবে যখন তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস হবে তখন গ্যাসের আয়তন হবে ভি নট ইন্টু 1 - 273/273। তাহলে এখানে আমরা যদি সরল করি তাহলে এখানে পাবো 0। অর্থাৎ দেখা যাচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। যদিও বাস্তবে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানো যায় না, এটা হচ্ছে শুধুমাত্র একটা তাত্ত্বিক ধারণা, আমরা গাণিতিকভাবে এটা হিসেব করতে পারি, কিন্তু বাস্তবে এর অনেক আগে গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে শুধুমাত্র একটা তাত্ত্বিক ধারণা, পরীক্ষা করে আমরা কখনোই ওখানে পৌঁছাতে পারবো না। তাহলে যে তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সে তাপমাত্রাটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন আসা যাক বয়েলের সূত্রে। আমি যে দুইটা কথা বলেছিলাম, যে প্রথমটা ছিল একটু বড় সূত্র, এই বড় সূত্রটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এভাবে লিখতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে পরম তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের আয়তন বাড়বে, আর তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমবে। তাহলে এখন যদি আমি গ্যাসের আয়তনটাকে ভি এবং তাপমাত্রা যদি টি ধরি তাহলে এখান থেকে লেখা যায় ভি সমানুপাতিক টি, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে চাপ ফিক্সড রাখছে, কিন্তু যখন তাপমাত্রা কমে যায় তখন গ্যাসের আয়তনও কমে যাচ্ছে। এবং এক্ষেত্রে লেখচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যতই কমছে গ্যাসের আয়তনও ততই কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ওদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে লেখা যায় ভি সমানুপাতিক টি, বা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যদি আমরা সমান চিহ্ন বসাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা ধ্রুবক বসাতে হয়। তাহলে এটা হবে কি তখন ভি ইকুয়ালস টু, আমি এখানে একটা লাইন বাদ দিয়েছি, ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু যদি কে টি হয় তাহলে এখন উভয় দিকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ভি/টি ইকুয়ালস টু কে। অর্থাৎ নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার অনুপাত সবসময়ই একটি ধ্রুব সংখ্যা হয়। তাহলে দেখো এখানে যে আমি দ্বিতীয় লাইনটা লিখেছি সেই দ্বিতীয় লাইন দিয়ে মূলত এই গ্রাফটাকে ড্র করা হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমি আবার মূলবিন্দু আমি সরলরেখার সমীকরণের সাথে তুলনা করি y ইকুয়ালস টু mx, তাহলে এখানে y অক্ষ বরাবর ভি এর মান এবং x অক্ষ বরাবর যদি আমরা টি এর মান বসাই তাহলে সেক্ষেত্রে আমরা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। এই রেখাটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে, একটু পরে বলছি, এই রেখার নামটাকে বলা হয় আইসোবারিক রেখা। তাহলে আইসোবারিক রেখা বলবো আমরা এই রেখাগুলোকে। তাহলে দেখো আইসোবার, যদি এটাকে আবার একটু বিশ্লেষণ করতে যাই, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান আর বার হচ্ছে চাপের একটা একক, সেজন্য এই রেখাগুলোকে বলা হয় আইসোবার রেখা। অর্থাৎ আমরা যদি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং তাপমাত্রা সম্পর্ক থেকে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক থেকে যে লেখচিত্র পাবো সেই লেখচিত্রগুলোকে আমরা বলবো আইসোবারিক রেখা। তাহলে এখানে যতগুলো রেখা দেখানো হয়েছে সবগুলো রেখাকে আমরা বলতে পারি আইসোবারিক রেখা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের যখন পরীক্ষায় আসবে কিছু গ্রাফ দিয়ে আসে যে লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে, তখন আমরা কিভাবে অ্যান্সার করব? আমরা তো এখন না হয় দুইটা গ্রাফ দেখছি, কিন্তু যখন আমরা পরবর্তী আরও দুইটা সূত্র পড়বো তখন সেক্ষেত্রে আমাদের কনফিউশন হয়ে যেতে পারে। সেই জন্য এই কনফিউশনটাকে দূর করার জন্য আমরা দেখব যে আমাদের লেখচিত্রটা কার বিপরীতে আঁকছে, অর্থাৎ কার বিপরীতে কাকে বসাইছে। যেমন যদি ভি এর বিপরীতে টি বা টি এর বিপরীতে ভি থাকে, অর্থাৎ ভি টি, এতে সম্পর্কে দেখে যখন গ্রাফ থাকবে তখন আমরা বুঝে নিব সেটা হচ্ছে চার্লসের সূত্র। আর পি আর ভি এর যে কোনো সম্পর্ক, পি এর সাথে ভি যে কোনো সম্পর্কে থাকবে, পি ভি এর বিপরীতে পি, পি ভি এর বিপরীতে ভি, ভি এর বিপরীতে পি, পি এর বিপরীতে ভি, যেভাবেই থাকুক না কেন স্যার, যদি ভি পি দেখি তাহলে বুঝে নিব সেটা হচ্ছে বয়েলের সূত্র। এখন আসি একটা একক কাজ, আইসোবার রেখা কি? তো এটা একটু আগে বলা হয়েছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক থেকে আমরা যে লেখচিত্র পাই তাকে বলি আইসোবার রেখা। এরপর আরেকটা প্রশ্ন দেখো, গ্রীষ্মকালের তুলনায় শীতকালে মোটর গাড়ির টায়ার ফুলাতে বেশি বাতাস প্রয়োজন হয় কেন?
তো এটার উত্তরটা আশা করি তোমরা দিতে পারবে। তাও আমি একটু বলে দিচ্ছি যে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে যেহেতু তাপমাত্রা কম থাকে, এজন্য আমরা যদি টায়ারকে ফুলাতে যাই তাহলে আমাদেরকে বেশি পরিমাণ বাতাস দিতে হবে, কারণ এ সময় গ্যাসের আয়তন কম থাকে বলে টায়ারগুলো অতটা ফুলে না, যে কারণে যদি টায়ারকে আমরা ফুলাতে যাই তাহলে আমাদেরকে বেশি পরিমাণ বাতাস দিতে হবে। এখন আসি মূল্যায়ন। তোমাদের জন্য দুইটা কাজ। গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক স্থাপন করেছেন কে? তাহলে দেখো, গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক স্থাপন করেছেন, তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক, এটা নিশ্চয়ই তোমরা অপশনগুলো না দিলেও বলতে পারবে, তাও আমি অপশনগুলো দিচ্ছি। দেখো, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এবং গেলুসেক। তা তোমরা নিশ্চয়ই বলতে পারো যে এখানকার সঠিক উত্তর হচ্ছে চার্লস। ঠিক আছে, এরপর আবার আসা যাক দ্বিতীয় প্রশ্নের মধ্যে। বয়েলের সূত্রের ক্ষেত্রে আমাদেরকে এখানে তিনটা তথ্য দেওয়া আছে। ভি এবং টি এবং এন হচ্ছে ধ্রুবক, এরপর আছে পিভি ভার্সেস পি লেখচিত্রটি একশকের সমান্তরাল, এবং 3 নম্বর তথ্য দেওয়া আছে সকল গ্যাস সব তাপমাত্রা এবং চাপে এই সূত্রকে সমর্থন করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, স্যার যদি আমরা এই তথ্যগুলোকে একটু যাচাই করে দেখতে যাই, তাহলে আমরা বয়েলের সূত্রের মধ্যে দেখেছিলাম টি এবং এন এই দুইটা ধ্রুবক, তাহলে এই তথ্যটা সঠিক। এরপর 2 নম্বর তথ্যটাকে যদি একটু যাচাই করতে যাই, পিভি এর বিপরীতে পি, যখন আমরা লেখচিত্র এঁকেছিলাম পিভি এর বিপরীতে পি, তখন আমরা পেয়েছিলাম এ ধরনের একশকের সমান্তরাল, তাহলে এই 2 নম্বর তথ্যটাও সঠিক। 3 নম্বর তথ্যটাকে যদি একটু জাস্টিফাই করতে যাই, তাহলে দেখব যে সকল গ্যাস সব তাপমাত্রা এবং চাপে এই সূত্রকে সমর্থন করে কিনা। তাহলে উত্তরটা হচ্ছে, স্যার বাস্তবে সবগুলো গ্যাস কখনোই সব তাপমাত্রা এবং চাপে এই বয়েলের সূত্রকে সমর্থন করবে না, শুধুমাত্র 2টা শর্তে। আবারও বলছি, 2টা শর্ত, এগুলো একটু ভালো করে মাথায় রাখবা। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা আর একটা হচ্ছে নিম্নচাপ। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে সবগুলো গ্যাস বয়েলের সূত্রকে সমর্থন করবে, কিন্তু কখনোই সব তাপমাত্রা এবং চাপে বয়েলের সূত্রকে সমর্থন করবে না। সেজন্য আমাদের 3 নম্বর তথ্যটা আমরা বলতে পারি সঠিক নয়। তাহলে এখন যদি আমার পরীক্ষায় আসে যে নিচের কোন তথ্যটি সঠিক, কোনটি সঠিক উত্তর, আশা করি আমরা অ্যান্সার দিতে পারবো। 1, 2, 1, 3, 2, 3 এবং 1, 2, 3 এর মধ্যে অবশ্য সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 2, অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে এক্ষেত্রে সঠিক। তাহলে তোমাদের অনুশীলনমূলক একটা কাজ। দেখো, একটা সিলিন্ডার থেকে আমরা একটা বেলুনের মধ্যে কিছু গ্যাস দিয়ে ভর্তি করছি। এখন বলা হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুনটিকে যদি আমরা 900 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফুলাই, এবং এই আয়তনটা যদি বেলুনটির সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 ভাগ। ঠিক আছে, এখন আমার প্রশ্নটা করলো যে যদি বেলুনটিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কক্ষে নিয়ে যাওয়া হয় তাহলে এটিকে ফেটে যাবে কি না। তো স্যার আমার প্রথমেই দেখতে হবে এখানে আমাকে কি কি দেওয়া আছে। আমি শুধুমাত্র তোমাদের কি কি দেওয়া আছে সেগুলো একটু ধরিয়ে দিচ্ছি, কাজটা করবে তোমরা। এখন আমি দেখি, আমাকে এখানে দেওয়া আছে প্রথমেই একটা তাপমাত্রা দেওয়া আছে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আমি ধরবো T1। ঠিক আছে, যদি এটাকে আমাদেরকে কেলভিনে নিতে হয় বলে আমরা এটাকে লিখতে পারি 273 T1 সমান কি 273 কেলভিন। এরপরে আমাকে দেওয়া আছে একটা আয়তন 900 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমার বেলুনের প্রাথমিক আয়তন, তাহলে এটাকে আমি ধরতে পারি V1। এবং আমাকে বলেছে যে এই আয়তনটা হচ্ছে সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 ভাগ। তাহলে এখন যদি আমি সর্বাধিক প্রসারণ, তাহলে V1 সমান কি বলতে পারি স্যার, সর্বাধিক প্রসারণের 7/8। তাহলে আমি এখান থেকে সর্বাধিক প্রসারণটা স্যার বের করে ফেলতে পারি। সর্বাধিক প্রসারণ কত হবে স্যার, সর্বাধিক প্রসারণ এটা সমান হচ্ছে 8V1/7। পেলাম, এই তথ্যগুলো থেকে আমি এগুলো লিখে ফেলছি। এখন আমাকে দেওয়া আছে যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কক্ষে নিয়ে যাওয়া হয় তাহলে বেলুনটিকে ফেটে যাবে কি না স্যার। তাহলে এখন দেখি আমরা, আমাকে T2 দেওয়া আছে, তাহলে আমরা চার্লসের সূত্র থেকে একটা সম্পর্ক পড়েছিলাম, V1/T1 = V2/T2। এখন আমরা এই সম্পর্কের মাধ্যমে দেখব যে V1T1 দেওয়া আছে, T2টাও দেওয়া আছে। এখন V2টা আমি নির্ণয় করব। V2টা নির্ণয় করে দেখব যে V2টা সর্বাধিক প্রসারণের
সমান হয় কিনা বা সর্বাধিক প্রসারণ থেকে বেশি হয়ে যায় কিনা। যদি হয় তাহলে ফেটে যাবে, আর যদি না হয় তাহলে বেলুনটি ফাটবে না। তাহলে এটা তোমরা সূত্র দিয়ে নির্ণয় করবে। এরপর আরেকটা প্রশ্ন, উপরের উত্তর যদি না হয় তাহলে কত তাপমাত্রার উপরে বেলুনটি ফাটবে। তাহলে এক্ষেত্রে তোমাদেরকে T2টা নির্ণয় করতে হবে, V2 ধরতে হবে সর্বাধিক প্রসারণটাকে। তাহলে V1 T1 দেওয়া আছে, V2টা ধরবো সর্বাধিক প্রসারণ। এখন আমাদেরকে T2টা নির্ণয় করে দেখতে হবে যে কত তাপমাত্রার উপরে বেলুনটি ফাটবে। তো আশা করি এটা করতে পারবে। তা তোমাদের অনুশীলনমূলক এই কাজটা করে রাখবে এবং ভবিষ্যতে অবশ্যই আমাকে জমা দিবে। তাহলে আজকের জন্য সর্বশেষ একটু আলোচনা, যেহেতু আমরা পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করেছি, সেজন্য আমাদেরকে অবশ্যই পরিবেশের কথাটা চিন্তা করতে হবে। কারণ আমরা জেনে বা না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা বিভিন্ন কাজ করছি যেগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, এবং এ কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অসুখ, বিভিন্ন ধরনের রোগবালাই এসে আমাদেরকে বা আমাদের জীবজগৎকে আক্রান্ত করছে বিভিন্নভাবে, এবং জীবজগৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেজন্য অবশ্যই আমাদেরকে এই জীববৈচিত্র্য ধরে রাখতে হলে বা আমাদের পৃথিবীটাকে নিরাপদ রাখতে হলে অবশ্যই আমাদের সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে। তাহলে সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি ভবিষ্যতে অন্য কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। খোদা হাফেজ।